2009 সালের 31শে মে এটিসি রাডার থেকে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় এয়ার ফ্রান্স 447 ফ্লাইটটি। প্লেনটি কোথায় গেল বেশ কিছু বছর ধরে সেটা একটা রহস্যই হয়ে দাঁড়িয়েছিল। কোনো রকম কোনো ড্যামেজের রিপোর্ট নেই, কিছু নেই, কিন্তু প্লেনটার সঙ্গে হলো কি, তারপর কিভাবেই বা এর 3 বছর পর প্লেনের খোঁজ পাওয়া গিয়েছিল, সেই নিয়েই আজকের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। তো যে গল্পটা বলছিলাম, এই প্লেন নির্দিষ্ট যে রুট সেই রুটে জার্নি শুরু করে। রুটটা কোথা থেকে কত দূর ছিল? এই প্লেন প্যারিস যাচ্ছিল, ব্রাজিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্যারিসের উদ্দেশ্যে প্লেন একেবারে সঠিক সময় 2009 সালে 31শে মে জার্নি শুরু করে। জার্নি শুরু হওয়ার 3 ঘন্টা পর্যন্ত কিন্তু সবকিছু একেবারে ঠিকঠাক ছিল। প্লেনে সেই সময় যাত্রী সংখ্যা 224। কিন্তু 3 ঘন্টা পর যখন প্লেন মাঝ সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে এটিসির তরফ থেকে সিগন্যাল পাওয়া একেবারে বন্ধ হয়ে গেল। জেনারেলি যেটা হয় যে সমুদ্রের ওপর দিয়ে যখন প্লেন যায় তখন সিগন্যাল খুব একটা পাওয়া যায় না। উল্টো দিকে প্যারিসের তরফ থেকে সেনেগাল এটিসি তারা ভাবছে যে এই বোধহয় ফ্লাইটটা আসবে, এই বোধহয় রাডারে ফ্লাইট আসবে, কিন্তু না। এইভাবে বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর ফ্লাইট কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তখন প্রায় 4-5 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এরপর যেটা হলো যে প্লেন কারোর সঙ্গে যোগাযোগ করলো না। পরের দিন সকাল হতেই ফাইটার প্লেন পাঠানো হলো। কেন না, এই প্লেনের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফাইটার প্লেন যখন সকালবেলায় আকাশে উঠছে, তখন তারা দেখতে পায় যে একটা পাহাড়ের ওপরে এই প্লেন একেবারে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। সেখানে এরপর পুরো বিষয়টা নিয়ে তদন্ত শুরু হলো। 2টো টিম তৈরি করা হলো এই তদন্ত করার জন্য। একটা টিমের কাজ হচ্ছে যে ব্ল্যাক বক্স খুঁজে বার করা, যে ব্ল্যাক বক্স থেকে জানা যাবে যে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আর একটা টিমের কাজ ছিল মৃতদেহগুলিকে শনাক্ত করা, মৃতদেহগুলিকে খুঁজে বের করা। 12 দিন ধরে টানা মৃতদেহ খোঁজার কাজ চলেছিল। 224 জনের মধ্যে মাত্র 50 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু সমস্যার বিষয় হলো যে যে দেহগুলো উদ্ধার করা হয়েছিল সেগুলো এতটাই ক্ষতবিক্ষত যে পরিবার পরিজন তারা দেহ শনাক্ত পর্যন্ত করতে পারেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্ল্যাক বক্স খোঁজাটা ভীষণভাবে দরকারি হয়ে পড়েছিল। তো ব্ল্যাক বক্স খোঁজার জন্য সাবমেরিন পাঠানো হয়েছিল। এই সাবমেরিনের কাজ কি ছিল? এই সাবমেরিন জলের নিচে ব্ল্যাক বক্সের যে আল্ট্রাসাউন্ড রয়েছে সেই আল্ট্রাসাউন্ডকে বুঝবে এবং ব্ল্যাক বক্স কোথায় রয়েছে সেটাকে খুঁজে বের করতে পারবে। এত দূর অব্দি প্ল্যান সেট। কিন্তু বিষয় হচ্ছে যে ব্ল্যাক বক্স কতক্ষণ সেই সিগন্যালটা দিতে পারবে। সেই সিগন্যাল দেওয়ার সময়টা খুব বেশি হলে ব্ল্যাক বক্স 30 দিন দিতে পারবে, অর্থাৎ একটা গোটা মাস। তো খুব দ্রুত সেই ব্ল্যাক বক্স খোঁজার কাজ শুরু হয়ে যায়। কিন্তু একটা নয়, দুটো নয়, 12 মাস এইভাবে পার করার পরেও সমুদ্রে কিন্তু ব্ল্যাক বক্সকে খুঁজে পাওয়া যায়নি। এক প্রকার এই পুরো বিষয়টা নিয়ে সবাই হাল ছেড়ে দেয়। কিছুতেই জানা যাচ্ছিল না, সেটা একটা রহস্য হয়ে দাঁড়াচ্ছিল যে এই প্লেন 447 এয়ার ফ্রান্স এর সঙ্গে ঠিক কি হয়েছে, কিভাবে এটি এরকম ভাবে ভেঙে গেল। একেবারে যে 224 জনের মধ্যে মাত্র 50টা দেহ উদ্ধার করা সম্ভব হলো, আর বাকি দেহ তো শনাক্তই করা গেল না। এরপর 2012 সাল একটি বেসরকারি সংস্থা তাদের নিজেদের উদ্যোগে এই প্লেনের ব্ল্যাক বক্স খোঁজার কাজ শুরু করলো। এই সংস্থা কিন্তু করে দেখালো সেই ব্ল্যাক বক্স এই সংস্থা খুঁজে পেয়েছিল। এখানে একটা ব্যাপার রয়েছে, কেন এই সংস্থা খুঁজে পেয়েছে তার কারণ হচ্ছে যে এই সংস্থা জানতো যে সমুদ্রের তলদেশে গিয়ে ওইভাবে খুঁজে কোনো লাভ নেই, কারণ প্লেনের অংশ বা ব্ল্যাক বক্স যে লতা পাতা গুল্ম রয়েছে সেগুলোতেও তো চাপা পড়ে থাকতে পারে। তো তারা তার জন্য এক ধরনের আন্ডার ওয়াটার ভেহিকেল ভেতরে নিয়ে গেল। এটা এক ধরনের রাডারও আপনি বলতে পারেন, যেটা রিমোট দিয়ে কন্ট্রোল হচ্ছে। এই ভেহিকেলের কাজ কি না, পুরো সমুদ্রটাকে স্ক্যান করবে এবং পুরো সমুদ্রটাকে স্ক্যান করার পর এর একটা নকশা তৈরি করবে। তো এর একটা নকশা তৈরি করার পর যেটা দেখা গেল যে সমুদ্রের তলদেশে প্লেনের ভাঙা অংশ এবং
ব্ল্যাক বক্স সেটা রয়েছে। তারপর কি হলো, কিভাবে এই প্লেনটা দুর্ঘটনার মুখে পড়লো, অবশ্যই সেটা আপনাদেরকে বলবো। তবে তার আগে আপনাদেরকে বলি একটি বিমান দুর্ঘটনা, যে বিমান দুর্ঘটনায় যারা বেঁচে গিয়েছিলেন তারা নিজেদেরকে সার্ভাইভ করার জন্য সহযাত্রীর মাংস পর্যন্ত খেয়েছিলেন, তাদেরকে নরখাদক খেতাব দেওয়া হয়েছিল। সেই ভিডিও সম্পর্কে জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করবেন, পুরো ভিডিও দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আবারও ফিরে আসি আজকের গল্পে। 3 ঘন্টা পর এই প্লেন ভয়ঙ্কর সমস্যার মুখে পড়ে। যেহেতু অনেকটা লং জার্নি, তাই জন্য এখানে 3 জন পাইলট ছিলেন। তো মেন যিনি পাইলট ছিলেন তিনি 3 ঘন্টা ফ্লাইট চালানোর পর বিশ্রাম করতে যান। কো পাইলট তখন তিনি প্লেন রান করছেন। আচমকা ঝড়ের মেঘের মধ্যে ঢুকে যায় এই এয়ার ফ্রান্স 447। সেই সময় যখন প্লেন ঝড়ের মেঘের মধ্যে ঢুকে যায় তখন বেশ কিছুটা ঘাবড়ে যান কো পাইলট। হঠাৎ করে বরফ পড়ার আওয়াজ হতে থাকলো, আর এই বরফ, ঝড়ের মেঘের মধ্যে তৈরি হওয়া বরফ সমস্ত সেন্সরকে ফ্রিজ করে দিতে শুরু করলো। প্রত্যেকটা পাইপ, সমস্ত কিছু ফ্রিজ, উইং কাজ করছে না। অ্যাঙ্গেল অফ অ্যাটাক তখন 30 ডিগ্রি হয়ে গিয়েছে। তো কিছুটা সামলানোর জন্য অটো পাইলট কাজ করছিল, তবে অটো পাইলটের তো নিজের কোনো চোখ নেই, সে তো সেন্সরের ভিত্তিতে পুরো কাজটা করছে। তো সেন্সর যখন ব্লক হয়ে যায় তখন অটো পাইলটও কাজ করা বন্ধ করে দেয়। তখন কো পাইলট তিনি ম্যানুয়ালি প্লেনটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন। আর প্রথমেই যেটা হয় যে প্লেনটা বাঁদিকে রোল খেয়ে যায়। তারপর তিনি যখন প্লেনটাকে কন্ট্রোল করছেন তখন প্লেন একবার ডান দিকে রোল খাচ্ছে, একবার বাঁ দিকে রোল খাচ্ছে। এই মুহূর্তেই তিনি সব থেকে বড় ভুল কাজটা করেছিলেন। প্লেনের যে সাইড স্টিক ছিল সেই সাইড স্টিকটাকে তিনি পিছন দিকে টেনে দেন। তার জন্য অ্যালটিটিউড বেড়ে যায়। অ্যালটিটিউড বাড়ানোর ক্ষেত্রে বা নোজটাকে উপর দিকে রাখার ক্ষেত্রে যেটা হয় যে সেই সময় স্পিডটা 2000 কি 3000 রাখতে হয়, এখানে সেটা হয়ে গিয়েছিল 7000। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, প্যানিক করে গিয়েছিলেন। এরপর পাইলট যখন বিপদ বুঝতে পারেন তিনি নিজের কন্ট্রোলে প্লেনটাকে নিতে যান। তিনি সাইড স্টিকটাকে সামনের দিকে এগিয়ে দেন। একজন সাইড স্টিক পিছনে টেনে দিয়েছেন, একজন সামনের দিকে এগিয়ে দিয়েছেন। তখন আর কিছু করার নেই, প্লেন সমস্ত তার কন্ট্রোল হারিয়ে ফেলেছে। সমস্ত কিছু, উইং থেকে শুরু করে সবকিছু ফ্রিজ হয়ে গিয়েছে। প্লেন তখন প্রচন্ড গতিতে পাথরের মতো উপর থেকে নিচে পড়ছে। আর এরপরই মর্মান্তিক সেই দুর্ঘটনা, যে দুর্ঘটনায় 224 জনেরই মৃত্যু হয়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।